আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। সিসিইউতে চিকিৎসাধীন বেগম জিয়ার শারীরিক সংকট কাটেনি। তার চিকিৎসার জন্য ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। চীন থেকে আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসার কথা রয়েছে। বেগম জিয়ার সুস্থতার জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন হাসিনার আক্রোশের শিকার খালেদা জিয়া। নূর হোসেনের রিপোর্ট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে টানা এক সপ্তাহ চিকিৎসাধীন রয়েছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন সহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চলছে তার চিকিৎসা। হাসপাতালের বাইরে উৎকণ্ঠায় অপেক্ষা নেতাকর্মী আর সাধারণ মানুষের। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। বেগম জিয়ার সুস্থতা কামনা করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। বিএনপি নেতারা অভিযোগ করেন শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েই বেগম জিয়া অসুস্থ হয়েছেন। আমরা অনেকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, এটা মিথ্যা রাজনৈতিক মামলা, আপনি কেন কোর্টে যাচ্ছেন, আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন। তিনি বলেছিলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। এদিকে এভারকেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন সহ আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, আমরা যেমনটি জেনেছি যে যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য নতুন চিকিৎসক এসছেন, সবশেষ আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে? শোভন, রিচার্ড বিলি মূলত বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার যে গত কয়েকদিনের যে চিকিৎসার রেকর্ড রয়েছে সেই রেকর্ডগুলো পর্যবেক্ষণ করছেন এবং যে টিম চিকিৎসকদের নিযুক্ত ছিল সেই টিমের সাথে মূলত আলাপ আলোচনা করছেন যে পরবর্তী চিকিৎসার ধাপ কি হবে, এই পর্যন্ত আমরা জানতে পেরেছি। এবং আজকে সারাদিনে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ব্রিফ বা বিস্তারিত কোনো কিছু তথ্য গণমাধ্যমে জানানো হয়নি বা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে পরবর্তীতে হয়তো বেলা গড়ানোর সাথে সাথে বা পরীক্ষা নিরীক্ষা হয়ে গেলে প্রাথমিক একটা ব্রিফ বা ব্রিফিং যেটি বলি না কেন সেটি হতে পারে হয়তো সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরের দিকে হতে পারে। তবে আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার যে গতকালের যে স্বাস্থ্যের আপডেট বা সর্বশেষ তথ্য সেটি মূলত তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং তিনি ক্রমশ অনেকটা উন্নতির দিকে আসছেন বলে কালকে জানিয়েছিলেন ডাক্তার AZM জাহিদ হোসেন এবং তিনি আশা প্রকাশ করেছিলেন যে বেগম খালেদা জিয়া এবারের অন্তত যাত্রায় ফিরে আসবেন এবং গণতন্ত্রের সাথেই মূলত দেশবাসীও তার ফিরে আসার জন্য বা তার সুস্থতার জন্য দোয়া করছেন বা সবাই প্রার্থনা করছেন আমরা জানিয়েছি ইতিমধ্যে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়া মূলত ডায়াবেটিক্স, আর্থ্রাইটিস এবং লিভার সহ হৃদরোগ এবং উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন যাবৎ এবং সর্বশেষ 23 নভেম্বর তিনি মূলত যে শ্বাসকষ্ট নিয়ে মূলত এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হন এবং এখন পর্যন্ত তার পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করলেও তিনি এখন এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন তার যে দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তো এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। দর্শক, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা সম্পর্কে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকার সব রকমের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস
নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান দেশবাসীর কাছে। রিপোর্ট করেছেন ফাহাদ মোহাম্মদ। রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করবেন গ্র্যাজুয়েটরা। Your achievement represents year-long hard work, dedication, and perseverance. You are now ready to undertake higher responsibilities, equipped with an enhanced understanding of national security, statecraft, policy making, strategy formulation, and the intricacies of national development. আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু উৎসবমুখর হবে জানিয়ে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীর কাছে নির্বাচন আয়োজনে সহযোগিতা চান। Still, you'll have to play a very historical role very soon in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে সবাইকে প্রার্থনার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 14 ডিসেম্বর ধার্য করেছে ট্রাইব্যুনাল। সকাল 10টার কিছু পরে 17 আসামির মধ্যে গ্রেফতারকৃত সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর আগে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এ মামলায় গ্রেফতারকৃত আসামিদের 2 দফা ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের ভার্চুয়াল হাজিরা নেওয়ার আবেদনের উপরও শুনানি চলছে। 2 দিনের কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে পরীক্ষা নিচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলমান থাকলেও অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা নিচ্ছে। আর্থিক সুবিধা ও পদোন্নতি সহ 4 দফা দাবিতে আন্দোলনে নেমেছিলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গত সোমবার থেকে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ব্যানারে শুরু হওয়া এই কর্মসূচির কারণে ঢাকা সহ দেশের বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ ছিল। তবে বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় তা বিবেচনায় নিয়ে কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদিকে বছর শেষে বার্ষিক পরীক্ষার মধ্যেই কর্মবিরতির কারণে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। দশম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দীর্ঘ 31 বছর দাবি জানালেও গ্রেড উন্নয়নের সিদ্ধান্ত না আসায় ক্ষোভে আন্দোলনে নেমেছেন তারা। কর্মবিরতির কারণে হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আন্দোলনকারীদের অভিযোগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল প্রক্রিয়াধীন থাকলেও কোয়ারি ও আমলাতান্ত্রিক জটিলতায় অগ্রগতি নেই। একই পর্যায়ে প্রকৌশলী, নার্স ও কৃষিবিদরা দশম গ্রেড পেলেও তারা এখনও বঞ্চিত। দাবি আদায় না হলে 4 ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি ও হাসপাতাল শাটডাউনের হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। ডিপ্লোমা, নার্স, কৃষি ডিপ্লোমা সহ অন্যান্য সকল ডিপ্লোমাধারীদের দশম গ্রেড দেওয়া হয়েছে, কিন্তু আমরা যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট তাদেরকে দেওয়া হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের এই দশম গ্রেডের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন, কিন্তু সেখানে বিভিন্ন কারণে, বিভিন্ন কোয়ারির কারণে সেই কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হচ্ছে। যদি আজকে পর্যন্ত আমাদের কোনো রেজাল্ট আমরা না পাই, তাহলে আগামীকাল থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাব। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি জানান, তেলের দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। এটার কোনো আইনগত ভিত্তি নাই, যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নাই। প্রথমবারের মতো টি-20তে এক বছরে 2 শতাধিক ছক্কার রেকর্ড গড়েছে বাংলাদেশ। তবুও ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপটা বেশ চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে টপ অর্ডারে ব্যাটারদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন দেখছেন বাংলাদেশের ব্যাটিং কোচ। বিশ্বকাপের আগে নিজেদের শানিত করতে বিপিএলকে পরিপূর্ণ ব্যবহার করার পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। এবছর দলীয় সর্বোচ্চ 206 ছক্কার রেকর্ড গড়েছে বাংলাদেশ, যেখানে সবচেয়ে বড় অবদান ওপেনার তানজিদ তামিমের। সর্বোচ্চ 41 ছক্কা এসেছে তার ব্যাট থেকেই। এছাড়া পারভেজ হোসেন ইমন 34, সাইফ হাসান 29 ও অধিনায়ক লিটন দাস হাঁকিয়েছেন 23টি ছক্কা। আইসিসি ইভেন্টে আমরা বরাবরই দেখা যায় যে বলাররাও কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারে না, যেহেতু ওইখানে একদম ট্রু উইকেট থাকে। আপনি যদি লাস্ট কয়েকটা আইসিসি ইভেন্ট দেখেন, সেখানে আমাদের বলাররা অতটা ভালো করতে পারেনি। তো অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে। এটার জন্য আমাদের এই বিপিএলের যে 10 থেকে 12-13টা ম্যাচ খেলার অপরচুনিটি পাবে প্লেয়াররা, এইখানেই আমি আশা করব যে তারা যেন তাদের বেস্ট পারফরমেন্সটা করে তারপরে ওয়ার্ল্ড কাপে যায়, এটা আশা থাকবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।